হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা নতুন যে একটা সিরিজ শুরু করেছি, হাই রাইজ ইনভেশন, সেটার 3টে এপিসোড আমরা দেখেছি। আজকে আমরা আরো 3টে এপিসোড সম্পর্কে জানবো এবং পরবর্তী 2টা ভিডিওতে আমরা বাকি 6টা এপিসোড দিয়ে পুরো সিরিজটা কমপ্লিট করে ফেলবো। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো চতুর্থ এপিসোডের শুরুতে আমরা মায়ুকে ঘুমিয়ে থাকতে দেখি, আর ওই সময় ইউরিওর প্রোটেকশন করছিল, আর তখন একটা ছোট মাস্কম্যানকে দেখা যায়। তবে এই মাস্কম্যানরা ছিল মূলত ওই যে যারা খাবার সরবরাহ করে তারা। ওরা কাউকে কিছু বলে না, জাস্ট ব্যাগটা রেখে চলে যায় যেখানে খাবার বা কিছু অস্ত্র থাকতে পারে তোমার সার্ভাইভিং এর জন্য। আর এরপর দৃশ্যের চেঞ্জ হয়, আমরা স্নাইপার মাস্কম্যানকে দেখতে পাই। তার মাস্কের ভেতর থেকে ওই শব্দটা আসে যে ওকে মেরো না, এই মেয়ে এখানকার ঈশ্বর হতে চলেছে, আর তুমি যেহেতু মাস্কম্যান তুমি সবাইকে ঈশ্বর হতে সাহায্য করো। তো এরপর ওই স্নাইপার মাস্কম্যান মেয়েটিকে ছেড়ে দেয় এবং মেয়েটি তার নাম বলে হচ্ছে শিনসাকি। পরের দিন সকালে ইউরি মাস্কম্যানের ব্যাগ থেকে খাবার আর জিনিসপত্র খুঁজে পায়, আর ওর সাথে একটা ধারালো চাকু খুঁজে পায়। আর এটা দেখার পরে মায়ু তার নিজের জন্য এই চাকুটা চায়, কারণ ওর কাছে কোনো অস্ত্র ছিল না। যদিও ইউরির কাছে তোমার একটা পিস্তল ছিল, বাট ওর কাছে তো কিছু ছিল না। তো ইউরি তখন মায়ুকে চাকুটা দেয়, আর তখন মায়ু অদ্ভুতভাবে হাসতে থাকে। আর এটা দেখে ইউরি জিজ্ঞাসা করে, কি ব্যাপার তুমি এইভাবে হাসছো কেন? কিন্তু মায়ু এটার কোনো উত্তর দেয় না। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়ে আমাদের রিকাকে দেখানো হয়, আর রিকাকে বলতে দেখা যায়, এই পৃথিবীটা ঠিক তেমনই যেখান থেকে আমরা এসেছি, যেখানে প্রতিনিয়ত তোমার শত্রু তোমার পেছনে লেগে রয়েছে এবং তাদের কাছ থেকে তোমার বেঁচে থাকতে হবে। সিরিয়াসলি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। আমরাও কিন্তু একটা সার্ভাইভিং ডেথ গেমের মধ্যে আছি। বিশ্বাস করো, তোমার চারপাশে খালি শত্রুই, তোমার শুভাকাঙ্ক্ষীর চেয়ে শত্রুর সংখ্যা অনেক বেশি। তো যাই হোক, এরপর রিকা ইউরিকে কল দেয়। তো রিকা তখন মায়ুকে জিজ্ঞাসা করে, ইউরি কি ঠিক আছে? মায়ু তখন বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ও এখনো ঘুমাচ্ছে, অবশ্য খাবার খেয়ে ঘুমিয়েছে। আর তখন রিকা বলে, হ্যাঁ ও তো বরাবরই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বাট মায়ু তখন উল্টো বলে, আচ্ছা ওকে যদি তোমার কিছু বলার থাকে তুমি আমাকে বলতে পারো। আর তখন রিকা বলে, না ওকে তো কিছু বলার নেই, তোমাকে বলার আছে, আমি সরি। তো এই কথা শুনে মায়ু বেশ লজ্জা পায়, আর উল্টো রিকাকে জিজ্ঞাসা করে, সরি কেন বললে? অ্যাকচুয়ালি তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে রিকা কিন্তু ওর বোন ইউরিকে বলেছিল মায়ুকে মেরে ফেলতে, এই জন্য সরি বলেছে। আর এরপর আমরা দেখি মায়ু দূরবীন দিয়ে কোন একটা মাস্কম্যানকে দেখে, আর ওই লোকটির হাতে অনেক বড় একটা করাত বা কাটার ছিল, আর একটা ব্যাগ দেখতে পাই যেখান থেকে রক্ত বেরোচ্ছে। তো মায়ু যখন রিকাকে এগুলো বলে টেলিফোনে, তখন রিকা বলে, ঠিক আছে আমার বিশ্বাস তুমি ওকে হ্যান্ডেল করতে পারবে। তো রিকাও তখন বলে, তুমি চিন্তা করো না, তোমার বোন ইউরি আমার প্রোটেকশনে রয়েছে, ওকে আমি রক্ষা করব। আর এর পরের দৃশ্যে আমরা শিনসাকিকে দেখতে পাই, যে স্নাইপার মাস্কম্যানের সাথে দেখা করে, কারণ কিছু সময় আগে ওই স্নাইপার মাস্কম্যানকে বলা হয়েছিল শিনসাকির সাথে টিম আপ করতে, মানে ওকে সাথে নিয়ে চলতে। কিন্তু স্নাইপার তখন বারণ করে দিয়ে বলে, আমি একটা স্কুলের মেয়েকে খুঁজছি, আর সেই পর্যন্ত তুমি আমার সাথে থাকতে পারবে। তো যাই হোক, এরপর স্নাইপার ম্যান করে কি শিনসাকিকে নিয়ে ঝুলন্ত ব্রিজের সামনে যায়, আর বলে, এই মেয়ে তাড়াতাড়ি চলো আমার সাথে, না হলে কিন্তু তোমাকে রেখে আমি চলে যাব। আর তখন শিনসাকি বলে, তুমি আমাকে এই মেয়ে বলছে কেন? আমাকে আমার নাম ধরে ডাকো, শিনসাকি বলে ডাকো। বাট স্নাইপার মাস্কম্যান তখন বলে, না সেটা অনেক অদ্ভুত হয়ে যাবে, তবে এই ব্যাপারে তুমি বেশি ভেবো না, ঠিক আছে? তোমাকে বেশি চিন্তা করার দরকার নেই। তো শিনসাকি এই কথা শুনে মুখটা ভার করে ফেলে। আর পরের দৃশ্যে আমরা দেখি ইউরি হাঁটতে হাঁটতে ফালতু সব চিন্তা করছিল, মানে মারা যাবো, কখন মারা পড়বো। বাট এটা দেখে মায়ে বলে, দেখো আমরা তো মিশন মাত্র শুরু করেছি, এখনো তুমি এত ভয় পেও না, আমি তো আছি। তো ইউরি তখন লজ্জা পেয়ে যায় এবং বলে, আচ্ছা আমরা তো সমান বয়সী, কিন্তু তারপরেও তুমি আমার বড় বোন মায়ু। তো মায়ু এই কথা শুনে লজ্জা পেয়ে যায়, কিন্তু যেহেতু ইউরি ওকে ওর বড় বোন বানিয়েছে, ওর একটা দায়িত্ব চলে এসেছে, একটা মোটিভেশন চলে এসেছে, তো আরো মনে করো যে আগের চেয়ে আরো বেশি সাহসী হয়ে ওঠে। আর পরের দৃশ্যে আমরা মায়ুকে একটা ভয়ঙ্কর অতীতের কল্পনা করতে দেখি, আর তখন আমরা দেখি রিয়েল লাইফে একটা মাস্কম্যান, মানে ওই যে ওই কসাই মাস্কম্যান মায়ুর কাছে চলে এসেছে এবং ওকে পা ধরে টান দিয়ে নিচে ফেলে দিয়েছে। এরপর যখন ইউরি পেছনে তাকেও দেখে মায়ু তো নেই, ইউরি তো ভয় পেয়ে যায়, কই গেল। আর পরের দৃশ্যে দেখি মায়ু নিচে একটা রুমে পড়েছে, আর সেখানে ওর সামনে কসাই মাস্কম্যান দাঁড়িয়ে রয়েছে, আর তার যাকে শেফ বলে ডাকা হয়, আর সে রিয়েল লাইফে একজন সাইকোপ্যাথ ছিল এবং সে বরাবরই মানুষের মাংসের মনে করো যে তরকারি বানাতে চাইতো। তো যাই হোক, মায়ু সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পায় না, তো কোনো উপায় না দেখে মায়ু ফাইট করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু তখন মিস্টার শেফ করে কি ওর হাতে করাতটা নেয়, আর ওর ব্যাগটা ছিল, ওই ব্যাগটা করে কি মায়ের দিকে ছুড়ে মারে এবং ওই ব্যাগ থেকে আমরা দেখি খালি কাটা মাথা বেরোতে থাকে, খুব ভয়ঙ্কর দৃশ্য। আর এই দৃশ্য দেখে মায়ু তার অতীতের দৃশ্য আবারও ভীষণ করতে থাকে বা কল্পনা করতে থাকে। বাট ততক্ষণেই মিস্টার শেফ বা ওই কসাই করে কি মায়ের কাছে চলে আসে এবং মায়ুর গলা কাটতেই শুরু করে দেয়। কিন্তু তখনই ভাগ্যক্রমে সেখানে ইউরি চলে আসে এবং মিস্টার শেফকে গুলি দিয়ে একেবারে ল্যাটাফেটা করে দেয়। মানে এখানে দেখতেই পাচ্ছ ইউরি কিভাবে উল্টো ঝুলছে, আর স্কার্ফটা নিচের দিকে নেমে এসেছে, মানে অন্যরকম দেখাচ্ছে আর কি। আর এগুলো তোমাদেরকে একটু ইচি করার জন্য করা হয়েছে। তো যাই হোক, ইউরি করে কি মিস্টার শেফকে কয়েকটা গুলি মারার পরে আবার উপরে চলে আসে, আর তখন মায়ু যখন জানালা চেক করতে যায় তখনই আবার মিস্টার শেফ উঠে দাঁড়ায় এবং বলে, এই দুনিয়াতে খুশি থাকার চেয়ে বড় আর কিছুই নেই, আর এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য সাথীরও কোনো প্রয়োজন নেই, দরকার খালি নিজেকে নিজে খুশি করো। আর এই কথা বলে শেফ মায়ের কাছে চলে যায়, বাট অলরেডি শেফ তো মনে করা হতো। তখন মায়া করে কি তার হাতে যে চাকুটা ছিল সেটা বের করে শেফের গলা একবারে কেটে দেয়, আর বলে, আমার খুশিতে এই কাজেই, এই যে দেখ তোকে মেরে আমি খুশি হলাম। তো এই কথা বলেই মায়া করে কি ওই শেফকে এলো পাথরে কোপাতে থাকে। আর এর পরের দৃশ্যে আমরা দেখি মায়ু আর ইউরি একটা চিঠি পায়, যে চিঠিতে লিখা ছিল, আমাদের টিমের সাথে যুক্ত হও এবং আমরা শান্তিতে কাজ করি একসাথে। তো ইউরি তখন ভাবে হয়তো আমাদের মতো আরো কেউ রয়েছে যারা টিম আপ করতে চাচ্ছে, তো এর জন্য ইউরি খুব এক্সাইটেড হয়ে যায়
যায়, বাট মায়ো তখন বলে এই চিঠি দেখে আমার তো সন্দেহ হচ্ছে। আর অন্যদিকে দেখা যায় শিন শাকি আর স্নাইপার মাস্ক একটা চিঠি পেয়েছে, আর ওই চিঠি দেখার পরে স্নাইপার ম্যানের শিন শাকির উপর সন্দেহ হয়। আর পরের দৃশ্যে দেখা যায় শিন শাকি গোসল করছে। ভাই সিরিয়াসলি ওর শরীরে কিছুই ছিল না, মানে এখানে তোমাদেরকেও একটু জ্বলা যন্ত্রণা দেওয়ার জন্য এই সিনগুলো দেওয়া হয়েছে। আর স্নাইপার ম্যান বাইরে তখন অপেক্ষা করছিল, তো শিন শাকি করেছে কি ওর মোবাইলটা স্নাইপার ম্যানকে দিয়ে গিয়েছে এবং বলেছে যতক্ষণ না পর্যন্ত আমি গোসল করছি তুমি এক কাজ করো, এই ওয়ার্ল্ডে থেকে আমি যেসব ছবি তুলেছি সেগুলো তুমি দেখো, তোমার সময় কাটবে। কিন্তু মার্কসম্যান ওর গ্যালারির ছবি দেখে বলে মেয়ে তো পাগল, কি সব ফালতু ছবি তুলেছে। কিন্তু একটা ছবি দেখে স্নাইপার ম্যান পুরো চমকে যায়। কি ছবি দেখে এটা আমাদেরকে বলা হয় না, বাট তখন শিন শাকি চিৎকার করে বলে কি হয়েছে, তুমি চমকে গেল কেন? স্নাইপার ম্যান বলে কিছু না, সবকিছু ঠিক আছে। অ্যাকচুয়ালি শিন শাকির মোবাইলে ঈশ্বর নিয়ে, মানে এই ওয়ার্ল্ডের ঈশ্বর নিয়ে কোনো একটা কিছু বলা ছিল। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মায়ু চিঠির লোকের সাথে দেখা করতে ওই জায়গাতে পৌঁছে গিয়েছে, কিন্তু সামনে যেতে একজন মাস্কম্যান চলে আসে। আর ওই লোকটা দ্রুত ইউরির কাছে আসে এবং একটা স্টান গান বা বৈদ্যুতিক গান দিয়ে হামলা করে মায়ুকে ধরে ফেলে। আর তখন মায়ু বলে আমাকে ছেড়ে দে শয়তান। এবং তারপরে দেখা যায় অনেকগুলো লোক এখানে চলে এসেছে এবং সবাই মাস্ক পরে রয়েছে, কেউ মাস্ক ছাড়া রয়েছে। তো বুঝতে পারছে এটা একটা ফাঁদ ছিল। তো ওখানে একটা লোকটা করে কি একটা মাস্ক ইউরিকে পরাতে যায়, কিন্তু তখনই এখানে আরো একজন আয়রন মাস্ক চলে আসে, যে করে কি মাস্ক ছাড়া যাদের দেখে সবাইকে মারা শুরু করে এবং স্পিডের সাথে সবাইকে মেরে ফেলে, সবার মাথা একবারে কেটে ফাটিয়ে ফেলে, এক একজনের মাথায় দূরে গিয়ে পড়ে। তো সবাইকে মেরে ফেলার পরে আয়রন মাস্কম্যান এবার ইউরির দিকে এগিয়ে যায়, কিন্তু ইউরি তখন গান তাক করে এবং মায়ুকে বলে মায়ু তুমি এখান থেকে চলে যাও, ওকে আমি দেখছি, তবে আমার ভাইকে বলে দিও যে আমি আমার সেরাটা দিয়েছিলাম, মানে এখানে ইউরি মারা পড়বে নিশ্চিত। কিন্তু মায়ু তখন ইউরির কথা শুনে না, আর তাই সেই ইউরিকে বাঁচানোর জন্য ওইখান থেকে একটা মাস্ক পরে নেয়। আর অন্যদিকে আমরা দেখি শিন শাকি আর স্নাইপারম্যান সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে, আর তখনই স্নাইপারম্যান বলে এই মেয়ে দাঁড়াও, তুমি আমাকে রেখে আগে যাও কেন, আমি তোমার আগে যাবো। আর এই কথা শুনে শিন শাকি তখন বলে আমি জানতাম ও একটা ভালো মানুষ, বাট স্নাইপারম্যান তখন একে একে বলে এই মেয়ে তো পাগল রে, ও ছোট ড্রেস পরেছে, ও আগে যাচ্ছে, এই জন্য ওর আমি সবকিছু দেখতে পাচ্ছি, এই জন্য ওকে আমি পিছনে যেতে বলেছি, ওকে বাঁচানোর জন্য নাই। ওর দৃশ্য দেখে আমার তো শর্ট সার্কিট হচ্ছে। আর পরের দৃশ্যে দেখা যায় মাস্ক পরার পরে মায়ুর মনে করো ব্রেনের মধ্যে শর্ট সার্কিট হয়, আর মায়ু তখন ছুরি নিয়ে ইউরির দিকে এগিয়ে যায়। তো ইউরি ভাবে তখন শেষ, আমি শেষ, আমি তাহলে মারা পড়েছি। কিন্তু তখনই আমরা দেখি মায়া করেছে কি ওই আয়রন মাস্কম্যানকে মাঝখান থেকে কেটে ফেলেছে। আর এরই সাথে এপিসোড 4 শেষ হয়ে যায়। তো এরপর এপিসোড 5 এর শুরুতে আমরা দেখতে পাই মায়ু মাস্ক গার্ল হয়ে গিয়েছে, আই মিন অ্যাঞ্জেল হয়ে গিয়েছে। কিন্তু ভাগ্য ভালো মায়ুর এখনো তার নিজের উপর কন্ট্রোল রয়েছে, আর সে যে মাস্কটা পরেছিল সেই জাস্ট ওই মাস্ক থেকে শক্তি নিয়েছে, কিন্তু সে কন্ট্রোলে পড়ে যায়নি। এবং ওই মাস্কের কারণে মায়ুর স্পিড, মায়ুর সাহস সব বাড়িয়ে গিয়েছিল, আর এই কারণে সে আয়রন মাস্ককে হারিয়ে দিয়েছিল। তো যাই হোক পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওই আয়রন মাস্ক মরতে মরতে বলে এই দুনিয়ার শেষ যে কোনো মূল্যে করতে হবে, আমি জানি তোমরা এটা পারবে। আর এই কথা বলে ওই লোকটি মারা যায়, তবে মারা যাওয়ার আগে তার চোখে আমরা পানি দেখতে পাই। তো যাই হোক এরপর মায়ু করে কি ইউরিকে ধন্যবাদ জানায়, কারণ মায়ু ওই মাস্ক পরার পরেও তো মাস্ক গার্ল হয়ে গিয়েছিল, তবে তারপরে ইউরি মায়ুকে গুলি করেনি। আর মায়ু কি করেছে, মায়ু মূলত ওর ব্রেনের উপর অনেক কন্ট্রোল ছিল, যার জন্য ও ওই মাস্কটাকে খোলাতে পেরেছে বা মাস্কের থেকে আলাদা হতে পেরেছে। আর পরের দৃশ্যে আমরা দেখি শিন শাকি স্নাইপারম্যানকে জিজ্ঞাসা করে যদি আমরা ওই মেয়েকে খুঁজে পাই তাহলে কি তুমি আমাকে আলাদা করে দেবে? স্নাইপারম্যান বলে হ্যাঁ অবশ্যই, কারণ তোমাকে আমার দায়িত্ব দেওয়া হয়েছে, এজন্য আমি তোমাকে মারতে পারছি না। আর অন্যদিকে আমরা ইউরিকে দেখতে পাই, আর ওরা লুকিয়ে দেখে ইউরিয়ার মায়ের সামনে একটা লোক এসেছে যার নাম হচ্ছে সার্জিও, যে ইউরিকে এখানে ঈশ্বর ভাবা শুরু করে, কারণ ও মাস্ক কন্ট্রোল করতে পারে। তো সার্জি তখন ইউরির কাছে এসে শক্তি চায়, কারণ তার পরিবারকে এই দুনিয়াতে মেরে ফেলা হয়েছে, আর যেহেতু ইউরি যে কোনো মাস্কম্যানকে কন্ট্রোল করতে পারে তাহলে তো ওকে সাহায্য করতে পারবে। তো এখানে উল্লেখ্য ইউরি কিন্তু মাস্ক পরেও নি, ও কিন্তু কিছু জানেও না, তবে তারপরে ও এখানে 2 নম্বরই করে, ও ভাব নেয় যে হ্যাঁ আমি ঈশ্বর এবং এই পৃথিবীকে একমাত্র আমি ধ্বংস করতে পারবো। তবে ইউরি যদিও মিথ্যা বলেছে, কিন্তু ও যায় না সামনে কি হতে চলেছে। আর অন্যদিকে আমরা দেখি স্নাইপারম্যান আর শিন শাকি লুকিয়ে ওদের সব কথা শুনে ফেলে আর হাসতে থাকে। আর এইদিকে ইউরি করে কি রিকার সাথে কথা বলার ভাইয়ের সাথে। আর পরের দৃশ্যে তারা 3 জন ঝুলন্ত ব্রিজ পার হচ্ছিল। তো ইউরি তখন মায়ের কাছে ক্ষমা চায় এবং বলে আমি মিথ্যা তো বললাম, কিন্তু আমি জানি না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, তারপর কি হবে। কিন্তু এই প্ল্যানে মায়ে বলে আরে যাই হোক দেখা যাবে, কত কুতুবকে শেষ করে আসলাম এটা আর কি। তো যাই হোক ওদের 3 জনকে কিন্তু স্নাইপারম্যান আর শিন শাকি লুকিয়ে দেখছিল। আর তখন স্নাইপারম্যান শিন শাকিকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি মার্কসম্যান কন্ট্রোল করতে পারো? তুমিও না গড। কিন্তু শিন শাকি তো এই ব্যাপারে কিছুই জানে না। আর তখন স্নাইপারম্যান বলে ধ্যাত হুদাই, আমি হুদাই তোমাকে নিয়ে রয়েছি। কিন্তু এই কথা শুনে শিন শাকি লজ্জা পেয়ে যাওয়ার ইগোতে লাগে। আর তখন শিন শাকি মনে করে ভাব ধরার জন্য স্নাইপারম্যানকে বসে আনার জন্য বা কন্ট্রোল করার জন্য শরীর দেখাতে থাকে। আর শরীর দেখে 1 2 3 বলে, কিন্তু কিছুই হয় না। বুঝতে পারছো কি হবে, মানে স্নাইপারম্যানের উপর শিন শাকির অস্ত্রপাতি কোনো কাজে লাগছে না। আর পরের দৃশ্যে আমরা দেখি কাজুমা নামের একজন মেয়ে সাচিওকে দেখে হাসতে থাকে, মানে ওই লোকটাকে দেখে। আরে তুমি ফিরে এসেছো তা 2টা মেয়ে নিয়ে। সাচিও তখন বলে চুপ থাকো, তুমি যে মেয়েটাকে দেখছো এটা কোনো সাধারণ মেয়ে না আর কি, আমাদের ইউরিকে বলছে। আর তার পাশে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওর মাস্কম্যান, ও হচ্ছে ঈশ্বর, ওর মাস্কম্যানও। তো ওই দুনিয়ার নিয়মটা হচ্ছে কি তুমি যদি কোনো মাস্কম্যানকে বশ করতে পারো তাহলে তুমি ওই দুনিয়ার ঈশ্বরের মতো হয়ে গিয়েছো আর কি, ধর একটা বাঘ কন্ট্রোল করার মতো। তো এখানে সাচিও আরো বলে আমি আমার পরিবারের হত্যার প্রতিশোধ নেব এবং তোকে কেটে টুকরো টুকরো করবে এই 2 মেয়ে দিয়ে। বাট ইউরি তখন বলে কাম সারছে আঙ্কেল, আর কথা বলো না, আমাদের একটু বলতে দাও। বাট কাজুমা তখন বলে দেখ এই দুনিয়ার ঈশ্বর হচ্ছে একমাত্র আমি, কারণ আমার কাছে 2টা মাস্ক গার্ল রয়েছে আমার আন্ডারে। আর এই কথা বলেই সে করে কি ওই 2টা মাস্ক গার্লকে ডেকে
হামলা করার নির্দেশ দেয়, কিন্তু প্রথমে একটা আসে মেয়ে আর কি, কিন্তু মায়ু প্রথম মেয়েটির আঘাত রুখে দেয় আর ইউরি একটা ঝোপের আড়ালে লুকিয়ে যায়। কিন্তু ইউরিদের সাহসে ওই বুড়ো লোকটিকে একটা বর্ম নিয়ে ওই মাছগালকে হামলা করতে চায়, কিন্তু ওই মাছগাল তখন লোকটির পেটে তরল ঢুকিয়ে দেয়। আর তখনই এখানে কাজুমা আরো একজন মাছগালকে ডেকে আনে, কিন্তু যখন ওই মাছগাল আসে তখন ইউরি করে কি ওকে উপর থেকে গুলি মেরে শেষ করে দেয়। কারণ রিকা ইউরিকে বলেছিল জার্মানি ভাষায় ইয়েন মানে হচ্ছে 1, জুই মানে হচ্ছে 2, তো যেহেতু যে ওই মহিলা জুই বলেছে তার মানে আরেকটা মাছগান আসবে। তো যাই কাজুমা যখন এই দৃশ্য দেখে ওর তো মাথা খারাপ হয়ে যায়, ও অতীতের দৃশ্য কল্পনা করতে থাকে যে রিয়েল লাইফে কেমন ওর সিনিয়র ওর উপর দাদাগিরি করতো, আর এর জন্য এত বেশি সাইকো হয়েছে এই মাছগাল হাতে পাওয়ার পরে। আর তখনই কাজুমা করে কি ওর হাতের পিস্তলটা তাক করে, কিন্তু ইউরিও ভয় পায়, ওর পিস্তল তাক করে। আর এই সব দূর থেকে শিনশাকি আর মাস্কম্যান দেখছিল। তো শিনশাকি তখন মিস্টার মাস্কম্যানকে বলে আমাদের তো কিছু করা উচিত, বাট তখন স্নাইপার মাস্কম্যান বলে আরে সেমরি তুই তো নিজের চিন্তা কর, কে কাকে মারলো এটা তোর দেখতে হবে না, তুই তো নিজের জীবনের চিন্তা নিয়ে ভাব, আমি দেখবো কি করা যায়, পরে দেখা যাবে। আর তখন শিনশাকি বলে স্নাইপারম্যান কত ভালো মানুষ, আমার কথা কত খেয়াল রাখে, আর এই কথা ভেবেও লজ্জা পেয়ে যায়। বাট স্নাইপারম্যান আবার নিজে নিজে বলে আমি তো আবার বেশি বলে ফেললাম না তো, এই মেয়ে তো আবার উল্টাপাল্টা ভাবছে না। তো যাই হোক এরপর আমরা দেখি শিনশাকি করে কি ওর মোবাইল থেকে একটা ওয়ার্নিং পাঠায়। তো স্নাইপারম্যান এটা দেখে তো চমকে যায়, কারণ ওই ওয়ার্নিং যখন একটা টাওয়ারে পৌঁছায়, যেটা দেখতে অনেকটা দুবাইয়ের সবচেয়ে উঁচু টাওয়ার বার্জ খালিফার মতো, ওটাতে পৌঁছানোর পরেই বিল্ডিং কাঁপতে শুরু করে, আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে অন্ধকারের মতো হয়ে যায়। তো এই দৃশ্য দেখে এই পাশের কাজুমা ও ভাবে মনে হয় এটা ইউরির পাওয়ার, মানে ইউরি হয়তো গড, ও হয়তো আরো বড় লেভেলের গড, ওর পাওয়ার এটা। কিন্তু ইউরিও তখন বুদ্ধি করে বলে দেখছিস আমার পাওয়ার, এটা আমার পাওয়ার, কি করছি দেখছিস, তোকে তো আমি পোকার মতো টিপে মেরে ফেলবো। কিন্তু এইদিকে স্নাইপারম্যান এটা দেখে বলে এই মেয়েটা তো খুব ডেঞ্জারাস, খুব চাপাবাজ। কিন্তু ইউরিদের তো ধারণা নেই যে পাশে স্নাইপারম্যান ওদেরকে দেখছে। তো যাই হোক ইউরি তো এই জায়গার মনোযোগে রয়েছে। ইউরি তখন কাজুমাকে ভয় দেখিয়ে বলে আমার পায়ের নিচে এসে বসো। আর তখন কাজুমা করে কি ওর মাস্কম্যান নিয়ে এসে ইউরির পায়ের কাছে আসে এবং জীবন ভিক্ষা চায়। আর ইউরি তখন অদ্ভুত ভাবে হাসতে থাকে। আর মায়ও তখন মনে মনে ভাবে একটা মানুষ, তার উপর মেয়া মানুষ, এত হারামি কিভাবে হতে পারে। তবে হ্যাঁ ইউরি খুব জিনিয়াস। তো যাই হোক এরপর ইউরি করে কি কাজুমাকে উল্টো অর্ডার দেয়, যাও সাচিওকে চিকিৎসা করার জন্য নিয়ে যাও। আর এইদিকে আমরা দেখি শিনশাকি তখন স্নাইপারম্যানকে বলে মিস্টার মাস্ক দেখো সব ঠিক হয়ে গিয়েছে, বাট এখন বলো এখন কি আমি তোমাকে কন্ট্রোল করা শুরু করবো? স্নাইপারম্যান বলে তার মানে কি তোমারও স্মৃতি হারাই গিয়েছিল নাকি যে তুমি একটা ঈশ্বর, এতক্ষণে মনে পড়েছে কিছু? মানে এতক্ষণ কিছু না, এখন হঠাৎ করে একটা দুম করে একটা কিছু করে দিল। কিন্তু ওটা সত্য না মিথ্যা না কাকতালীয় ভাবে হয়ে গিয়েছে, ঝড়ে বগ মরেছে, এটা আমরা পরে জানতে পারবো। মানে ইউরির মতো ওকে একটা ভোকাস নাকি এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক অন্যদিকে আমাদের রিকাকে দেখানো হয়। রিকা বলে ওইটা কি ছিল? তখন রিকার বন্ধু তাকিরা বলে হয়তো রেল গান ছিল, যেটা যে কোনো ইলেকট্রিক জিনিসকে অনেক ফোর্সে শুট করতে পারে। কিন্তু এখানে আমাদের মনে প্রশ্ন আসে ও এখনো কিভাবে বেঁচে রয়েছে, কারণ তোমাদের নিশ্চয়ই মনে আছে এই তাকিরার মাথা কিন্তু বলে ভেদ করে চলে গিয়েছিল। তো যাই হোক পরের দৃশ্যে আমরা দেখতে পাই শিনশাকি স্নাইপারম্যানকে বলে আমি কোনো মাস্কম্যানকে কন্ট্রোল করতে পারি না। তখন স্নাইপারম্যান জিজ্ঞাসা করে তাহলে কি তুমি মাস্কম্যান কন্ট্রোল করতে না পারো কিন্তু ওদের কমান্ড কি বন্ধ করতে পারো? মানে মাস্কম্যানদের যে কন্ট্রোল করা হচ্ছে ব্রেন দিয়ে, একটা মেশিন যে কন্ট্রোল করছে সেই কমান্ড কি ডিসকানেক্ট করে দিতে পারবে? শিনশাকি তখন বলে না আমি এটাও পারি না, হয়তো এটা করা সম্ভব নয়, আর এই কারণে আমার মনে হয় আমি অনেক ইউজলেস, তুমি আমাকে এখানে রেখে চলে যেতে পারো বা মেরে ফেলতে পারো। বাট তখন স্নাইপারম্যান বলে না এটা কোনো ব্যাপার না, হয়তো মাস্কের কারণে আমি অনেক কিছুই ভুলে গিয়েছি, কিন্তু যেহেতু লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছে আমার ক্ষুধা লেগেছে, চলো খাওয়া দাওয়া করি। আর তখন ওরা একসাথে খাবার খেতে লাগে। আর স্নাইপারম্যান তার মাস্ক খুলে অন্যদিকে ঘুরে, আর এর জন্য শিনশাকি ওকে দেখে না। আর শিনশাকি তখন বলে তোমার চেহারাটা আমি যদি দেখতে পারতাম। স্নাইপারম্যান তখন বলে আরে না আমার চেহারা দেখতে হবে না, আমার চেহারা দেখলে তুমি নার্ভাস হয়ে যাবে। কিন্তু এই কথা শুনে শিনশাকির চেহারা লাল হয়ে যায় এবং ভাবে ইস মিস্টার মাস্কম্যান না জানি কত হ্যান্ডসাম হবে। তো যাই হোক এরপর ডেলিভারি মাস্কম্যান আসে এবং বলে তোমরা কতক্ষণ এখানে থাকবে? ঈশ্বর হওয়ার লোক যদি ঈশ্বর হয়েই যায় সে কিন্তু এই দুনিয়াতে যাইছে তাই করতে পারবে, শান্তি চাইলে শান্তি, বিনাশ চাইলে বিনাশ। তো তোমরা যদি ঈশ্বর হতে চাও তোমাদের জন্য শুভকামনা রইল, তোমাদের উপরে নির্ভর করবে বাকি সবাই কেমন থাকবে। তো এতটুকু বলে ওই ডেলিভারি মাস্কম্যান এখান থেকে চলে যায়। কিন্তু বারবার এই কি ঈশ্বর হবে, এটা হবে, এটা হবে, এটার মর্ম আমরা বুঝছি না বা অর্থ আমরা বুঝছি না, এটা পরে হয়তো আমরা বুঝতে পারবো। কিন্তু এটা শুনে শিনশাকি তখন ভাবে তার মানে সত্যি আমাকে ঈশ্বর হতে হবে, যাতে আমি এই জগতের একটা পারফেক্ট ঈশ্বর হতে পারি এবং একটা পারফেক্ট জগৎ তৈরি করতে পারি। আর পরের দৃশ্যে আমাদের একটা সেক্সি গার্লকে দেখানো হয় আর তার পেছনে দুটো মাস্কম্যান পড়ে রয়েছে। কিন্তু তখন সেখানে তৃতীয় আরেকটা মাস্কম্যান চলে আসে এবং ওই দুজনকে মেরে ফেলে। আর তখন এখানে তাকিরা এবং রিকাও চলে আসে আর একটা মাস্কম্যানকে জিজ্ঞাসা করে তোমাকে কি কোনো ঈশ্বর কন্ট্রোল করছে নাকি? মানে মাস্কম্যানকে তো মূলত রোবটরা কন্ট্রোল করছে বা কোনো একটা প্রোগ্রাম কন্ট্রোল করছে, কিন্তু যখন কোনো মানুষের কন্ট্রোল নেয় তার মানে সেই মানুষ তখন ঈশ্বর ক্যাটাগরি হয়ে যায়, মানে গড ক্যাটাগরি। আর তখনই মাস্কম্যানের কাছে একটা কল আসে যেটা কিনা রিকার জন্য। তো রিকা তখন তার সামনে থাকা মেয়েটাকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো ঈশ্বর, এই মাস্কম্যানকে কি তুমি কন্ট্রোল করছো? এই পাওয়ার তুমি কিভাবে পেয়েছো? কিন্তু তখন ফোনে থাকা ছেলেটা বলে না এগুলো তো কিছুই না, আমি কোনো ঈশ্বর মিশ্বর নই, আমি জাস্ট একবার একটা মাস্ক পরেছিলাম, কিন্তু মাস্ক পরার পরে সেই মাস্কটা আমাকে কন্ট্রোল করতে না পেরে উল্টো ভেঙে যায়, আর তখন আমি উল্টো মাস্কের উপর কন্ট্রোল না শিখে যাই, আমি ঈশ্বর হয়ে যাই। আর তখন রিকা জিজ্ঞাসা করে আচ্ছা একজন পারফেক্ট ঈশ্বর মানে কি? ছেলেটা তখন বলে আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় পারফেক্ট ঈশ্বর হওয়া মানে তুমি যা ইচ্ছা তাই এখানে করতে পারবে, তোমার সব ইচ্ছা পূরণ হবে, যেমন হাসি, রাগ, ইমোশনলেস, মাউথলেস। কিন্তু তুমি যদি ঈশ্বর হতে চাও তোমাকে এই মাউথলেস হতে হবে। মাউথলেস হচ্ছে পারফেক্ট ঈশ্বরের নমুনা। তো এখানে কিন্তু অন্যভাবে জিনিসটা বোঝানো হয়েছে, যারা অনেক বেশি হাসে তাদের কেউ সিরিয়াস নেয় না।
না, যারা অনেক বেশি রাগে তাদেরকে পছন্দ করে না, যারা অনেক ইমোশন হয় তাদেরও কেউ পছন্দ করে না, ইমোশনলেসদের তাকেও কেউ পছন্দ করে না, কিন্তু যে সবসময় কম কথা বলে তাকে মানুষ সবচেয়ে সময় দাম দেয়। তো যাই হোক, পরের দৃশ্যে আমরা একটা মাস্কম্যান আর একটা মাস্ক গার্লকে দেখতে পাই, আর তাদের সামনে একটা ছেলে বসে রয়েছে, কিন্তু এদের কাহিনী কি আমাদেরকে বলা হয় না, আর এখানেই 5 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো এরপর 6 নম্বর এপিসোডের শুরুতে আমরা মায়োকে দেখি, আর মায়ো ভাবে যে ইউরি আর রিকা মানে এই দুই ভাই বোন এই ওয়ার্ল্ড শেষ করে দেওয়ার জন্য কত কিছু ভাবছে, ওরা নিজেদের চিন্তা করছেই না যে এখান থেকে পালাবে, আর এই কারণে আমি ইউরিকে সবসময় বাঁচাবো। আর তারপর মায়ো কল্পনায় মাস্ক মায়োকে দেখতে পায়, মানে ওর ভীষণ আছে মাস্ক মায়ো, রোজ একবার মাস্ক পরেছিল, সব বিষয়টা বুঝিয়ে বলি, যেহেতু মাস্ক পরেছিল মাস্ক ওর পুরো কন্ট্রোল নিতে পারেনি, কিন্তু এখন ওই কন্ট্রোল নেওয়ার জন্য ওই মাস্ক মায়োটা ওর চোখের সামনে ওর ভীষণে বারবার আসছে, যেটা ওকে কন্ট্রোলে নিতে চায়, কিন্তু ইউরি তখন এসে মায়ো অন্যমনস্ক করে, আর এই জন্য মায়ো মনে করে যে ঠিক হয়ে যায় এবং ভাবে হয়তো এটা স্বপ্ন ছিল। বাট তখন ইউরি মায়োকে জিজ্ঞাসা করে, আমরা ইকারি বুকো নামের একটা বিল্ডিং খুঁজছি যেখানে ইউশিরো নামের একটা লোক রয়েছে, আর আমি ওদের টিমে জয়েন করবো, তাহলে হয়তো আমার ভাইকে খুঁজে পাবো। বাট মায়ো তখন বলে, তাহলে কি আমরা মিস্টার সাচিওকে এখানেই রেখে যাবো? অ্যাকচুয়ালি ইউরি তো ওই মিস্টার সাচিওর ব্যাপারে ভুলেই গিয়েছিল। আর এর পরের দৃশ্যে আমরা দেখি ইউরি কাজুমাকে হুমকি দিচ্ছে, তুই যদি ওকে মেরে ফেলিস আমি কিন্তু তোকে একবারে টুকরো টুকরো করে মেরে ফেলবো। আর তখন ছোট মাস্ক পরা মেয়েটির হাসি আসে এবং সে তার মাস্কটা খুলে ফেলে আর কাজুমা এসে মেয়েটির নাক মুছে দেয়। তো এটা দেখার পরে ইউরির মনে প্রশ্ন আসে যে ওরা কি এখানে বেঁচে থাকার জন্য একজন মাস্ক সেজে পড়ে রয়েছে, এই ধরনের একটা কিছু, মানে এখানে কাজুমা কি মানুষদেরই মাস্ক পরিয়ে সাজিয়ে রেখেছে মানে গড সাজার জন্য আর বা নিজে বাঁচার জন্য। তো ইউরি তখন ভাবে এটা খোলস করবে, কিন্তু ইউরি পরে কিছু বলে না, কারণ মেয়েটা দেখতে অনেক কিউট, ওর ছোট বোনের মতো। কিন্তু এটা শুনে মায়া বেশ রেগে যায় এবং হিংসা করতে থাকে। বুঝতে পারছো, তোমার ঘনিষ্ঠ বন্ধু যদি আরেকজনকে বেশি ভালোবেসে ফেলে হিংসা লাগবেই। বাট ইউরি তখন কথা ঘুরিয়ে মায়োকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি মাস্কটা কিভাবে খুলে ফেললে? মায়ো তখন বলে, দেখো কিছু টাইমের জন্য মাস্ক ছেড়ে দিতে হয়, তা না হলে এটা আমাকে পুরোপুরি দখল করে ফেলবে। কিন্তু মায়ো তখন ভাবে, আমি এটা কিভাবে জানলাম, মানে মায়ো নিজের কাছেই প্রশ্ন আসে এটা আমি কিভাবে জানলাম। আর এরপর তারা একজনের চিৎকারের শব্দ শুনতে পায় এবং তার পিছু লাগে। আর তখন মায়ো ভাবে, আমি যে মাস্ক পরেছিলাম ওটা তো ডিফেক্টিভ ছিল, মানে পুরোপুরি ভালো মাস্ক ছিল না, মানে মাস্কটা আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত ছিল। আর তখনই মায়ো নিচে তাকায় এবং নিজেকে একটা মাস্ক পরা অবস্থা এবং চাকু হাতে দেখতে পায়। তো মায়ো এটা দেখে চমকে যায় এবং তার হাত কাঁপতে শুরু করে, কিন্তু ইউরি তখন এটা দেখে ওকে সামলে নেয় এবং ইউরি বলে, তোমার যদি ভালো না লাগে তুমি ফিরে যেতে পারো। বাট মায়োর ব্যাপারটা ইগোতে লাগে এবং লজ্জা পায় এবং বলে, না আমি ঠিক আছি। বাট মায়ো তখন ভাবে, ওই মাস্ক পরা মেয়েটা তো আমাকে কন্ট্রোল করতে যাচ্ছে, আমার ব্রেনের কন্ট্রোল নিতে যাচ্ছে, বাট ওর হাতে আমি আমার কন্ট্রোল দিব না, ততক্ষণ পর্যন্ত অন্তত আমি ওকে কন্ট্রোল দিব না যতক্ষণ না পর্যন্ত ইউরিকে আমি নিরাপদ ওর ভাই পর্যন্ত পৌঁছে না দিতে পারছি। তো পরের দৃশ্য ওরা দুজনে একটা লাইব্রেরিতে যায়, আর সেখানে তাদের সামনে মাস্ক পরা একটা লোক এসে দাঁড়ায়, যার হাতে একটা কাটা মাথা দেখা যায়, মানে মাত্র সে কাউকে মেরে ফেলেছে। তো মায়ো কোনো কিছু না বলেই লোকটার উপর হামলা চালায়, ও ভাবে সহজেই লোকটাকে হারিয়ে দেবে, কিন্তু ইউরি মায়োকে হামলা করতে বারণ করে, কিন্তু মায়ো কোনো কথা শুনে না, সে মনে করে খুব সহজ একটা টার্গেট হবে। তো মায়ো যখন মাস্কম্যানের উপর হামলা করে ছুরি দিয়ে, মাস্কম্যান সরে যায়, কিন্তু মায়োর উপরে এমন জোরে একটা আঘাত করে বল দিয়ে মায়োর মাথায়, মায়ো তো মনে করে উড়ে গিয়ে দুলে পড়ে এবং বেহুশ হয়ে যায় নগদ। আর তখন ইউরি রেগে যায় এবং মাস্কম্যানের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু লোকটা তখন সাইডে লুকিয়ে পড়ে। আর তারপর আমরা দেখি কেউ একজন ফায়ার অ্যালার্মের মধ্যে শুট করে লোকটিকে মেরে ফেলে, মানে ডাইরেক্ট গুলি ফায়ার অ্যালার্মে গুলি করে লোকটাকে মেরে ফেলে। আর এরকম কাজ এই সিরিজে কে করতে পারে নিশ্চয়ই জানো, তুমিও বুঝতে পেরেছো, আমিও বুঝতে পেরেছি, ইউরিও বুঝতে পেরেছে। ইউরি বুঝতে পারে তার মানে এখানে স্নাইপার মাস্কম্যান চলে এসেছে। তো ইউরি করে কি আন্দাজে শুট করতে থাকে এবং মায়োকে বলে, স্নাইপার মাস্কম্যান এখানে চলে এসেছে, ও এখনো বেঁচে রয়েছে, তাড়াতাড়ি পালা। তো ওরা দুজনেই উঠে দাঁড়ায় এবং সিঁড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন স্নাইপারম্যান বলে, আরে আমি তোদের উপর হামলা করতে আসিনি, আমি তো উল্টো ওদের বাঁচালাম, কিন্তু ওরা পালালো কেন কিছু বলার আগেই। আর তখন শিনসাকি বলে, সমস্যা নেই, আমরা ওদের চাইলেই ধরতে পারবো। মাস্কম্যান বলে, না না তাদের আর দরকার নেই, আমি এখন অন্য কিছুতে মনোযোগ দেবো। শিনসাকি বলে, কিসে? স্নাইপারম্যান বলে, তোমার এটা জেনে তো কোনো লাভ নেই। বাট শিনসাকি তখন রেগে যায় এবং স্নাইপারম্যানকে বলে, নিশ্চয়ই বাজে কিছু হবে, তুমি আমাকে রেপ করতে চাও বা বাজে কিছু আমাকে নিয়ে ভাবছো তাই না, এজন্য আমাকে বলবে না। এবং স্নাইপার অনেক কাছে চলে যায়, এই সব কথা শুনে স্নাইপারম্যানের অনেক ইতস্তত লাগে এবং বলে, আচ্ছা ঠিক আছে তুমি পেছনে গিয়ে দাঁড়াও, আমি বলছি। তো স্নাইপারম্যান তখন শিনসাকিকে সব খুলে বলে, আমার কিছু পুরনো স্মৃতি রয়েছে, আমি আগের কোনো কিছুই মনে করতে পারছি না, কিন্তু একটা জিনিস আমি মনে করতে পারি, সেটা হচ্ছে আমি যখন মাস্ক পরা লোকের কথা শুনতাম, মানুষদেরকে মারতাম, তখন ছাদে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছিল। আর আমরা দেখতে পাই ওই স্নাইপারম্যানের সাথে মূলত রিকার দেখা হয়েছিল। তো ওই রিকা স্নাইপারম্যানকে বলেছিল, ও ওরা তোকেও মাস্ক পরিয়ে দিয়েছে। আর এরপরেই ও আমার কাছে দৌড়ে আসে এবং আমার চেহারা দেখার চেষ্টা করে, মাস্ক খোলানোর চেষ্টা করে, কিন্তু আমি সেখান থেকে পালিয়ে যাই। আর তখন ওর পকেট থেকে একজনের ছবি পড়েছিল, আর সেটা হচ্ছে আমাদের ইউরির ছবি, আর সেই ছবিটাই স্নাইপারম্যান তুলে নিয়েছিল। আর আমি যখন সেখান থেকে আসি তখন ওই ছেলেটার চোখে আমি পানি দেখেছিলাম। তো স্নাইপারম্যান তখন বর্তমান সময় শিনসাকিকে বলে, আমার পূর্বের স্মৃতি বলতে শুধুমাত্র ওর কথাই মনে আছে। তো ওই দৃশ্য দেখে আমার মনে হয় ওই ছেলেটা হয়তো আমার খুব কাছের বন্ধু হতে পারে। তো এই কারণে আমি ওর সাথে দেখা করতে চাই, যাতে আমি অতীত সম্পর্কে জানতে পারি। তো এই জন্য প্রথমে আমি এই মেয়েটাকে খুঁজে বের করবো, তারপর ওই ছেলের ব্যাপারে বলবো, যাতে আমি আগের সবকিছু জানতে পারি। তো এই কথা শুনে শিনসাকি কান্না করে দেয় এবং বলে, ইস কি কষ্টের কাহিনী, মাস্ক পরার পরে তোমার না জানি কত কষ্ট হয়, আমি যদি তোমার এই কষ্টটা ভাগ করে নিতে পারতাম। কিন্তু স্নাইপারম্যান নিজেও যায় না সে কেন মাস্ক পরছে, কিন্তু হঠাৎ করে মনে পড়ে একজন মাস্কম্যান আর একজন মাস্ক গার্ল তাকে জোর করিয়ে মাস্ক পরে দিয়েছিল, কারণ তারা বার্ডস খালিফার রাজা হতে চায়, মানে মেন যে টাওয়ার যেটাই পুরো
জগৎটাকে কন্ট্রোল করে সেইটার রাজা হতে চায়, কিন্তু স্নাইপারম্যান তা জানতো না। আর পরের দৃশ্যে আমরা মাসগার্লকে দেখি আর সেই রেল গানের ব্যাপারে জানতে চাই, আর এবার সে নিজে আসবে। অ্যাকচুয়ালি রেল গান বা রিল গান মানে হচ্ছে ওই বুর্জ খালিফা আর ওই বিল্ডিংটা, এবং ওই বিল্ডিং বা ওই টাওয়ার থেকে অনেক বেশি এনার্জি রিলিজ হয়, এবং আমার মনে হচ্ছে তারা এই বুর্জ খালিফার এনার্জির মাধ্যমে এই পুরো দুনিয়াটা ধ্বংস করতে যাচ্ছে। কিন্তু তখন রিয়েল দুনিয়াতেও হয়তো এর প্রভাব পড়তে পারে, এটা জাস্ট আমরা আন্দাজ করলাম, এটারও আমরা পরে জানতে পারবো যে ফিনিশিং ওরা কি দেয়। তো যাই হোক, পরের দৃশ্যে দেখা যায় মায়ো করেছে কি ওই মাস্ক মায়ের ব্যাপারে ভাবছে, আর তখনই ইউরিয়ার মায়ো একটা বিল্ডিং আসে যেখানে মায়ো হাঁটতে হাঁটতে পড়ে যায়, শৈল আর নড়াচড়া করতে পারে না। তো ইউরি তখন ভাবে হয়তো এটা ওই মাস্কের প্রভাবে হচ্ছে, বাট তখনই এখানে একটা মাস্কম্যান চলে আসে। তো ইউরি পিস্তল বের করে এবং তার মাথায় শুট করে এবং বলে, হারামজাদা ফাইজলামি করতে আইছিস। আর তখন মায়ো ইউরির প্রশংসা করে এবং বলে, তুমি কত ভালো একটা মেয়ে, আমার মনে হয় তুমি তোমার নিজের ক্ষমতায় এখন সামনে এগিয়ে যেতে পারবে, তুমি ফিরতে পারবে, কিন্তু আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার মাথায় কিছু একটা হচ্ছে, আমাকে এখন মরতে হবে। তো মায়ো এই কথা বলে আত্মহত্যা করতে যায় এবং ইউরিকে গুড বাই বলে, কিন্তু তখনই দ্রুত ইউরি পেছন থেকে এসে ওকে লাফ দেওয়া থেকে আটকায়। বাট তখনই আমরা দেখি ওর সামনে মাস্কম্যান মায়ো চলে এসেছে এবং আমাদের মেইন মায়োর কন্ট্রোল নিয়ে নেয়। কিন্তু তখন মেইন মায়োকে কমান্ড দেওয়া হয় ইউরিকে মেরে ফেলার জন্য, কিন্তু আমাদের মেইন মায়ো অনেক স্ট্রাগল করে, মানে অনেক শক্তিশালী ছিল ওর ব্রেন, নিজের ব্রেনের কন্ট্রোল নিজের কাছে নিয়ে নেয়। কিন্তু এই কারণে যেটা হয়, মায়ো জ্ঞান হারিয়ে ফেলে। বাট তখনই এখানে একটা আইটেম স্নাইপার মাসগাল চলে আসে। ইউরি তো খুব ভয় পেয়ে যায় ওই মাসগালকে দেখে, কারণ সে অ্যাংরি মাস্ক পরেছিল। বাট ওই মাসগাল বলে, আরে শেল মাসগালরা বিপদের হয় না, আর এই কারণে আমি তোমাকে মারবো না, মানে এই টাইপের যারা মাসগাল তারা বিপদের হয় না। তো ইউরি তখন ওই শেল মাসগালের কাছে জানতে চায় মায়োকে সুস্থ করার কোনো পথ আছে কি। তখন ওই মাসগাল ইউরিকে বলে, ওকে যদি সুস্থ করতে চাও তোমাকে ঈশ্বর হতে হবে এবং ওই মাউথলেস মাস্কটা পড়তে হবে, তাহলে তুমি ওকে বাঁচাতে পারবে। আর আমি এই মাস্ক কোথায় রয়েছে এটা ডিটেক্ট করতে পারি, আর ওই মাউথলেস মাস্ক আশেপাশেই কোথাও রয়েছে। তো ইউরি তখন সেখানে যেতে রেডি হয়, কিন্তু মায়ো তখন ওকে আটকায়। কিন্তু ইউরি তখন মায়োকে করে কি একটা বিছানায় শুয়ে দেয় এবং কিস করে সেখান থেকে চলে যায়। কিস করে বলতে মেয়ে হয়ে মেয়েকে ভালোবাসছে এরকম কিছু না, হয়তো বড় বোন হিসেবে কিস করেছে, কিন্তু শুরুটা অন্যরকম আমাদের বুঝিয়েছিল। তো যাই ইউরি সেখান থেকে বের হয় আর মায়ো রুমে ঘুমিয়ে পড়ে, আর তখনই সেখানে শিনশাকি আর স্নাইপারম্যান চলে আসে। তো শিনশাকিকে তখন মায়োকে ঠিক করার কথা জিজ্ঞাসা করা হয়। শিনশাকিও এই কথা শুনে রেডি হয়ে যায়, কারণ তাকেও এখন টেস্ট করতে হবে। তো শিনশাকি এখানে করে কি মায়োর মাইন্ডে যায় এবং সেখানে মায়োকে বসে থাকতে দেখে, কিন্তু তখন মাস্ক পরা মায়ো শিনশাকিকে ধরে ফেলে। কিন্তু শিনশাকি অনেক স্ট্রাগল করার পরে নিজেকে ছাড়িয়ে নেয় আর মাস্ক পরা মায়োকে কমান্ড দেয়, মায়োর শৈল মায়োকে ফিরিয়ে দাও, ওর ব্রেনের কন্ট্রোল ওকে ছেড়ে দাও। আর তখন মাস্ক মায়ো বলে, হ্যাঁ হ্যাঁ, এটা তো ঈশ্বরের কমান্ড, তার রুল তোমাকে ফলো করতেই হবে। আর এদিকে আমরা দেখি শিনশাকিরও তখন জ্ঞান ফিরে আসে এবং সে দেখতে পায় সে তো স্নাইপার মাস্কম্যানের বাহুতে রয়েছে, এটা দেখে সে খুব লজ্জা পেয়ে যায়। আবার ওইদিকে মায়ো আস্তে আস্তে সুস্থ হয়ে পড়ে, আর এখানে আমরা বুঝতে পারি শিনশাকির পাওয়ার হচ্ছে সে আরেকজনের ব্রেনে ঢুকতে পারে আর কি। তো যাই হোক, মায়ো তো সুস্থ হয়ে ওঠে, বাট তখন স্নাইপারম্যান জিজ্ঞাসা করে, আরেকটা মেয়ে কই গেল, মানে ওই মেয়েটা ইউরিকেই তোর দরকার। আর অন্যদিকে আমরা ইউরিকে দেখি যে একটা বিল্ডিং এর উপরে যাচ্ছে মায়োকে বাঁচানোর জন্য, মানে ও তো আর যায় না যে এইদিকে এত কিছু ঘটছে। আর তখন ওর পেছনে একটা মাস্কম্যান চলে আসে। তো ইউরি তো মাস্কম্যানকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে তার পিস্তল তো নিচে রেখে এসেছিল। বাট তখনই মায়ের শব্দ শুনতে পায় যে, ইউরি তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি। তো ইউরি তখন একটা মোটিভেশন পেয়ে যায় যে তাকে ইউরি মায়ের কাছে যেতে হবে, এবং ও বলে আমি চলে এসেছি। কিন্তু তখন ওই মাস্কম্যানও চলে আসে এবং ইউরিকে ধরে ফেলে, এবং ওই মাস্কম্যান ইউরির শরীরে একটা অদ্ভুত ইনজেকশন লাগানোর চেষ্টা করে। আবার এইদিকে মায়ুরও জ্ঞান ফিরে আসে এবং সে বুঝতে পারে যে হয়তো ইউরি কোনো বিপদে রয়েছে। আর এখানেই 6 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিরিজটা কেমন লাগছে, বাট আমার কাছে খারাপ লাগছে না। সম্পূর্ণ নিউ একটা স্টোরি, নিউ একটা কনসেপ্ট, ভালো লাগছে, খারাপ না। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করো। অ্যাকচুয়ালি বুঝতে পারছো, আমি একজন এন্টারটেইনার, আমার কাজই হচ্ছে মুভি বা সিরিজ এক্সপ্লেন করা এবং ওখানে যে কাহিনী থাকে সেগুলো আমাকে বলতে হয়। তো এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিও। সিরিয়াস মানুষের জন্য আসলে এন্টারটেইনিং চ্যানেলগুলো নয়, সিরিয়াস মানুষদের জন্য হচ্ছে খবর বা ধর্মীয় যে তোমার চ্যানেলগুলো থাকে সেগুলো। বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি? আমি বিদায় নিচ্ছি। টেক কেয়ার, বাই বাই।